গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটি জাজমেন্ট এসেছে। সেই জাজমেন্টটি নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, এই জাজমেন্টটির কতগুলো ভাগে জাজমেন্টটিকে বলা হয়েছে। প্রথমে রয়েছে এই জাজমেন্টের ব্যাকগ্রাউন্ড, তারপরে রয়েছে এই জাজমেন্টের সাবমিশন, অর্থাৎ পিটিশনাররা কী বলেছেন, রেসপন্ডেন্ট তার উত্তরে কী বলেছেন, তারপরে রয়েছে কোর্ট অ্যানালাইসিস, অর্থাৎ বিচারপতি পুরো বিষয়টাকে অ্যানালাইসিস করেছেন, তারপরে রয়েছে কনক্লুশন এবং ডিরেকশন, অর্থাৎ বিচারপতি এই জাজমেন্টটাকে একটা কনক্লুশন করেছেন এবং কিছু ডিরেকশন দিয়েছেন। তো এই হচ্ছে মূলত এই জাজমেন্টের বিষয়বস্তু। এখন আমি আপনাদেরকে এই জাজমেন্টে ঠিক যা যা বলা হয়েছে সেইটার ব্রিফ আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, পুরো জাজমেন্টটাকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করার ক্ষমতা আমার নেই, তার কারণ এটা একটা বড় একটা বৃহৎ জাজমেন্ট, প্রায় 200 পাতার অধিক একটা জাজমেন্ট রয়েছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে প্রত্যেককে এই জাজমেন্টটা পড়তে। এবং মিডিয়াতে যে প্রচারটুকু হচ্ছে এই জাজমেন্টটা নিয়ে, সেটা কিন্তু সর্বসম্মতভাবে সত্যি নয়। এই জাজমেন্টের ভিতরে অনেক কিছু আলাদা বিষয় কিন্তু লেখা রয়েছে, যেগুলো কিন্তু আপনাদের জানা প্রয়োজন। তো আমি দেখুন জাজমেন্ট ধরে ধরে আপনাদের সাথে ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করছি এই ভিডিওতে। প্রথমেই আমি বলবো এই মামলার ব্যাকগ্রাউন্ড। দেখুন, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, যেটা অ্যাক্ট 1993-তে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তারা মূলত ব্যাকওয়ার্ড ক্লাসকে আইডেন্টিফাই করে স্টেটকে রেকমেন্ডেশন করতো যে এই কমিউনিটিরা এরা রিজার্ভেশন পাবেন, এবং স্টেট তার পরবর্তীতে লেজিসলেচারে আইন পাস করে তাদেরকে রিজার্ভেশন দিত। এইটা ছিল মূলত কাজ। এবং যে রেকমেন্ডেশন বা আইডেন্টিফিকেশন তারা করতো, তার জন্য তাদেরকে সার্ভে করতে হতো, হেয়ারিং করতে হতো, নানান প্রসিডিওর রয়েছে, আমি সেই পার্টে আসছি না। তো এবার 1994 থেকে 2009 সাল অবধি প্রায় 15 বছরে এই কমিশন এর রেকমেন্ডেশনের ভিত্তিতে রাজ্য সরকার 66টি শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করে। ওবিসি বলতে গেলে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। এবার এর মধ্যে 20/2/2009 সাল অবধি নোটিফিকেশন অবধি এই মানে শ্রেণীভুক্ত এগুলো করা হয়। একটি নিউজ পেপারের রিপোর্ট থেকে যেটুকু জানা যাচ্ছে, এই জাজমেন্টে যেটা লেখা রয়েছে যে 8ই ফেব্রুয়ারি 2010 সালে তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যেটা বলেছিলেন, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে 10% মুসলিমদের সংরক্ষণ দেওয়া হবে। এবং সেই অনুসারে 2010 সালে তিনি একটি মেমো নাম্বার বার করেন, এবং সেই মেমো নাম্বার 5/3/2010 সালের মানে নোটিফিকেশন অনুযায়ী 26শে এপ্রিল 2010 সালের নোটিফিকেশন, 14ই মে 2010, জুন 2, 2010, জুলাই 1, 2010, আগস্ট 31, 2010, সেপ্টেম্বর 24, 2010, এই এতগুলো নোটিফিকেশন দিয়ে কিন্তু প্রায় 42টি শ্রেণীকে ইনক্লুড করা হয়। এই 42টি শ্রেণীর মধ্যে 41টি সম্প্রদায় ছিল মুসলিমদের এবং একটি ছিল হিন্দুদের। তাহলে আগে ছিল 66টি সম্প্রদায়ের মধ্যে, তারপরে 66টি সম্প্রদায় এবং তারপরে 42টি সম্প্রদায় ইনক্লুড করা হয়, মোট 108টি তালিকা তৈরি করা হয়। এবার সেপ্টেম্বর 2010-এর মেমো নাম্বার অনুযায়ী ওবিসিকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ওবিসি এ, যেটাকে বলা হয় মোর ব্যাকওয়ার্ড, এবং আরেকটা হচ্ছে ওবিসি বি, যেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড। এবার ওবিসি এর মধ্যে 56টি ক্লাস ছিল, ওবিসি বির মধ্যে 52টি ক্লাস ছিল। 2010-এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে ওবিসিটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। এই পর থেকেই কিন্তু বিভিন্ন রকমের মামলা ফাইল হয়েছে। প্রথম যে রিট পিটিশন ফাইল হয়েছিল সেটি হচ্ছে WPO 60 অফ 2011, অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা 18ই জানুয়ারি 2011 সালে ফাইল করা হয়েছিল। এই রিট পিটিশনটা মূলত যে গ্রাউন্ডে ফাইল হয়েছিল সেটা হচ্ছে 2010-এর মার্চ থেকে সেপ্টেম্বর অবধি 7টি নোটিফিকেশন দিয়ে যে 42টি ক্লাসকে ইনক্লুড করা হয়েছিল তা বাতিল করতে হবে। যে কারণে বাতিল করতে হবে বলে তারা বলছেন সেটা হচ্ছে তাদেরকে সার্ভে করা হয়নি, এবং এক্ষেত্রে পিটিশনাররা যে দাবিটা তুলেছিলেন যে এই ইনক্লুশনগুলো নাকি ধর্মের ভিত্তিতে করা হয়েছিল। তারপরে যে ওবিসি এ এবং ওবিসি বি করা হয়েছিল 2010 সালের 24শে সেপ্টেম্বরের নোটিফিকেশন অনুযায়ী, এবং যেখানে ওবিসির যে সংরক্ষণ সেটাকে বাড়ানো হয়েছিল, তো সেইটারও বিরোধিতা করা হয়েছিল এবং সেই নোটিফিকেশানটাকেও বাতিল করার কথা বলা হয়েছিল। তো তারপরে কিন্তু 11ই মে 2012 সালে, অর্থাৎ এই যে লেফট গভর্নমেন্ট, তার পরিবর্তনের পরে নতুন গভর্নমেন্ট আসে। তো সেই গভর্নমেন্ট সরকার পরিবর্তনের পরে তারা একটি মেমো নাম্বার নিয়ে আসে, যেটা 1673 209/11, অর্থাৎ এইটা 11ই মে 2012 সালে, এবং তারা এই নোটিফিকেশনের ভিত্তিতে 35টি শ্রেণীকে ওবিসি লিস্টে তারা নিয়ে আসে। তো এই 35টি শ্রেণীর নিয়ে আসার কারণটাও কিন্তু নিয়েও কিন্তু হাইকোর্টে মামলা হয়, যে মামলাটা হচ্ছে WPE 578 2012। এই অমলচন্দ্র দাস নামে ব্যক্তি কিন্তু মামলা করেন। তারপরে পশ্চিমবঙ্গ সরকার 25শে মার্চ 2013 সালে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের যে অ্যাক্ট, সেই অ্যাক্টটাকে নতুন করে মানে একটা নতুন আইন নিয়ে আসেন 2012 সালে। এই আইনটা লেজিসলেচারে পাস করা হয়, অর্থাৎ বিধানসভায়,
সেই আইনটাকেও কিন্তু চ্যালেঞ্জ করে কিন্তু মামলা হয়। 1160 WP 2013 পূরবী দাস তিনি মামলা করেছিলেন এবং 2020 সালে 8844 নামেও একটি এনজিও সংস্থা দ্বারা মামলা করা হয়। তো এই 2012 অ্যাক্টের কিছু প্রভিশনকে চ্যালেঞ্জ করে। তো এবার আমরা এরপরও এটা এতক্ষণ জানলাম যে এই হচ্ছে মামলা। মূলত এই যে ইনক্লুশনগুলো 2012 সালের যে অ্যাক্ট এবং মূলত লেফট আমলে 2010 সালে যে 42টি সম্প্রদায়কে ইনক্লুড করা হয়েছিল সেইটা, এবং তারপরে 2000 মানে মোটামুটি 12 সালে 11ই মে যে 34টি শ্রেণীকে ইনক্লুড করা হয়েছিল তাদের সেই বিরুদ্ধে কিন্তু চ্যালেঞ্জ করে মামলা করা হয় এবং এইটাই হচ্ছে এই মামলার ব্যাকগ্রাউন্ড। এবার পিটিশনাররা এই মামলার ব্যাকগ্রাউন্ডের সপক্ষে যে সাবমিশনগুলো দিয়েছেন, কি সাবমিশন, তারা যেটা প্রথমেই বলেছেন যে কোনো সার্ভে করা হয়নি, অর্থাৎ যে কমিশন যেভাবে অর্থাৎ স্টেট যেভাবে বিভিন্ন শ্রেণীকে ইনক্লুড করেছে তাদেরকে সার্ভে করা হয়নি প্রপারলি, কোনো ডাটা নেই, কোনো ধরনের কোনো কিচ্ছু নেই, কোনো ক্রাইটেরিয়া নেই, আইডেন্টিফিকেশান যে প্রসিডিওর সেটা নেই, এগুলো কিন্তু পিটিশনারদের দাবি। এবং স্টেট যেটা জানিয়েছে যে 5% নাকি সার্ভে করা হয়েছিল, কিন্তু পিটিশনাররা বলছেন যে ফুল কাস্ট সার্ভে বা ক্লাস সার্ভে যেটা করতে হবে। এবং এই যে পুরো প্রসেস এটাকে তারা বলছেন আনসাইন্টিফিক, এটা রিলিজিয়ান বেসে করা হয়েছে। এবং এই যে বলা হচ্ছে যে 77টি ক্লাস এর যে বিষয়টা, সেই বিষয়টার কোনো তাদের তথ্য নেই সেই সব অর্থে। এবং 2012 সালের যে কমিশন আইন এনেছিল, মানে সরকার যেটা আইন এনেছিল সেখানে কমিশনের ভূমিকাকে কমিয়ে দেওয়া হয়েছে। তার ফলে 2012 সালের আইনটাকেও বাতিল করতে হবে এমনটাই তারা বলেন। সেখানে রাজ্যের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, কমিশনের ক্ষমতা কমিয়ে নেওয়া হয়েছে। এবং 42টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করার জন্য যে কলকাতা ইউনিভার্সিটির একটা রিপোর্টকে বেস্ট করা হয়েছিল সেটাকেও আনসাইন্টিফিক বলা হয়। এবং বিভিন্ন ধরনের যে ইললিগালিটি করা হয়েছে তারা বলেন প্রসিডিওরের ক্ষেত্রে। এবং ওবিসি এ ওবিসি বি যেটা করা হয়েছিল সেটাও ভুল, সেটাকেও বাতিল করতে হবে। 2012 সালের অ্যাক্টটাকে সেটাকেও ভুল বলা হয়, তার কারণ এটাতে কমিশনের নিষ্ক্রিয় করে দেওয়া হয়, কমিশন কোনো ভূমিকা রাখে না, স্টেট গভর্নমেন্টই ইনক্লুড করে বিভিন্ন ক্লাসকে। তো পিটিশনাররা মূলত এই দাবিগুলো করেছিলেন। এবার স্টেট গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার যেটা করেছেন, স্টেট গভর্নমেন্ট প্রথমেই বলেছেন যে এই মামলাগুলো মেনটেনেবল নয়, এটা কোনো পিআইএল ম্যাটার নয়। পিআইএল যদি হয় তাহলে লার্জার সেকশনকে অ্যাফেক্ট করতে হবে। যারা মামলা করেছেন তারা অ্যাফেক্টেড নয়, সে অর্থে তারা সঠিকভাবে বলতে পারছেন না তারা কি অ্যাফেক্টেড নয়। অতএব তাদের এই ম্যাটারটাকে পিল ম্যাটার হিসেবে যাতে না গ্রান্টেড করা হয় এবং তাদের এই পিটিশনটাকে যাতে বাতিল করা হয়। এছাড়াও স্টেট গভর্নমেন্ট থেকে বলা হয় যে 1993 অ্যাক্ট অনুযায়ী স্টেট ম্যান্ডেটারি নয় যে কমিশনের সবসময় তারা রেকমেন্ডেশন নেবে, স্টেট কিন্তু নিজেও কাজ করতে পারে। এখানে বেশ কিছু ফ্রড করার অভিযোগ আছে, কিন্তু কোনো এখানে ফ্রড করা হয়নি। পুরো প্রসেস করা হয়েছে সিস্টেমেটিক্যালি, আইন মেনে। বিধানসভায় 2012 সালে আইন পাস করা হয় এবং সেই সমস্ত আইন মেনে এখানে সার্ভেও করা হয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির রিপোর্ট দেখানো হয়, সাচার কমিটির রিপোর্টকে বেস করা হয়েছিল। তো নানান কিছু এখানে দেখানো হয়েছে। তাছাড়াও স্টেট গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি সার্ভে করেছে, সেসব কিছু বলা হয়। এছাড়াও যে অভিযোগটা আনা হয়েছিল যে শুধুমাত্র মুসলিম কমিউনিটিকে ইনক্লুড করা হয়েছে, সেই অভিযোগকেও এখানে ভিত্তিহীন বলে দাবি করা হয়। মূলত বলা হয় যে রিপোর্ট পেশ করা হয়েছিল সেই রিপোর্টের ভিত্তিতেই মুসলিম কমিউনিটিদেরকে এখানে ইনক্লুড করা হয়েছে, কোনো ধর্মের ভিত্তিতে নয়, যেটা পিটিশনাররা দাবি করেছিলেন। সেখানে স্টেট গভর্নমেন্ট এটা অস্বীকার করেছেন বা স্টেট গভর্নমেন্ট বলেছেন যে না, এখানে কোনো ধরনের কোনো কিছু ইররেগুলারিটি করা হয়নি, এখানে পিওর রিজার্ভেশন দেওয়া হয়েছে। যে সমস্ত মুসলিম সম্প্রদায়রা পিছিয়ে পড়েছে তাদেরকেই শুধুমাত্র রিজার্ভেশন দেওয়া হয়েছে। এবং কোনো 77টা নিয়ে কোনো সমস্যা নেই, তার কারণ 77টা যে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, পিটিশনাররা যে প্রশ্ন তুলছেন 77টা ক্লাস নিয়ে, তো সেন্ট্রাল তো এর মধ্যে 36টি ক্লাসকে ন্যাশনাল লিস্টে রেখেছেন, তাহলে তো সেন্ট্রাল তার মানে মান্যতা দিচ্ছেন। ঠিক আছে, রাজ্য সরকার সার্ভে করেছে, সমস্ত বিষয় তারা বলেন। এবার দেখুন স্টেট যে ব্যাকওয়ার্ড কমিশন তারাও সাবমিশন দিয়েছেন। তাদের মূল যে কথা সেটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড কমিশনের কোনো সুমোটো ক্ষমতা নেই, এক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের ওপরই তারা ডিপেন্ডেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে তারা অ্যাসিস্ট করেছেন। স্টেট গভর্নমেন্ট যা কিছু করেছেন সব কিছু ঠিকঠাক প্রসিডিওর মেনেই করেছে, কোনো গণ্ডগোল তারা করেনি। ঠিক আছে, স্টেট এক্ষেত্রে তাদের দেখতে বলেছে, তারা দেখেছে। তারা যখন ইনক্লুড করে তখন কোনো পিটিশনার তাদেরকে অভিযোগ জানায়নি, এখন তারা কোর্টে কেন আসছে? তো কমিশনের আলটিমেট কোনো ক্ষমতা নেই যে কমিশন নিজের ইচ্ছেই স্টেটকে পরামর্শ দেবে, এবং স্টেটও তাদের পরামর্শ নিতে বাধ্য নয়, কমিশনের আইনেই সেটা বলা হচ্ছে। তো রাজ্য সরকার এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এবং রাজ্য সরকার মোটামুটি যা করেছে সব সঠিকই করেছে, কোনো কিছু করা হয়নি। এবং কমিশনের বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছিল যে ধর্মের ভিত্তিতে ইনক্লুশন করা হয়েছে ওবিসি শ্রেণীভুক্ত, সেটাও কমিশন বলেছেন এটা ভুল, তার কারণ এখানে সমস্ত কিছু আইন মেনেই করা হয়েছে। তো এটা গেল স্টেট গভর্নমেন্টের ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের যে
সাবমিশন সেটা। তারপরে দেখুন এরপরে ন্যাশনাল কমিশন তারাও কিন্তু সাবমিশন করেছে। তারা মূলত স্টেট গভর্নমেন্টেরই দোষ দিয়েছে যে স্টেট গভর্নমেন্ট কোনো সায়েন্টিফিক ওয়েতে ক্রাইটেরিয়া মেনে কাজ করেনি। স্টেট গভর্নমেন্টের কাছে তারা নানান তথ্য চেয়েছে, সেটা তারা দিতে পারেনি। তো এই সমস্ত বিষয়গুলো তারা বলেছে। এবার এগুলো তো গেল সাবমিশন, যেটা পিটিশনাররা বলেছেন, যেটা বলেছেন যারা স্টেট গভর্নমেন্ট তারা বলেছেন তাদের সাবমিশনে, যেটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন স্টেটের তারা বলেছেন, যেটা ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তারা বলেছেন। এবার কোর্টকে অ্যানালাইসিস করেছে। কোর্ট দেখুন প্রথমেই পেজ 30-তে মেনটেনেবিলিটি অফ পিআইএল, অর্থাৎ এই পিটিশনটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় এই বিষয়ে আলোচনা করেছেন। কোর্ট প্রথমেই বলেছেন যে এই ম্যাটারটা মেনটেনেবল, তার কারণ এখানে জুডিশিয়াল রিভিউ প্রয়োজন। এখানে যে ভিত্তিগুলো করা হচ্ছে বা যে দাবিগুলো করা হচ্ছে, যে ডিসক্রিমিনেশন করা হয়েছে, ফান্ডামেন্টাল রাইটের উপরে প্রশ্ন উঠেছে, তার জন্য এখানে কোর্ট এটাকে পিআইএল ম্যাটার হিসাবে দেখছে। এবং এখানে কোর্ট প্রচুর একটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে যে কেন এই মামলাটি মেনটেনেবল এবং কেন পিআইএল, আমি তার ভেতরে যাচ্ছি না। তারপরে এখানে ব্রিফ হিস্ট্রি অফ আইডেন্টিফিকেশন অফ ওবিসি, অর্থাৎ ওবিসিকে কীভাবে আইডেন্টিফিকেশন করতে হয় তার একটা হিস্ট্রি দেওয়া হয়েছে, আর্টিকেল 16 পড়ে যেটাকে আইডেন্টিফিকেশন করতে হয়। তারপরে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের যে রোল এবং তাদের অরিজিন, তো সেই সম্পর্কে 1993 অ্যাক্ট সে সম্পর্কে এখানে ডিটেলে বলা রয়েছে। তারপরে স্টেট গভর্নমেন্ট যে সাব ক্লাসিফিকেশন করেছে ওবিসির, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি, যেটাকে বলা হচ্ছে সাচার কমিটির রিপোর্টের ভিত্তিতে তারা করেছে, এই সাব ক্লাসিফিকেশন যে তারা করতে পারবে না সে সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপরে দেখুন স্টেট কুড নট হ্যাভ বাইপাস দ্য কমিশন, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট যে কমিশনকে বাইপাস করে 2012 সালের যে আইনটা এনেছেন সেই আইনটা যে ভুল সে সম্পর্কে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপরে জুডিশিয়াল রিভিউয়ের একটা পয়েন্ট রাখা হয়েছে, যেটা প্রিজাম্পশন অফ কনস্টিটিউশনস এই নামে লেখা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে কোর্ট চাইলে যে কোনো ম্যাটারকে জুডিশিয়াল রিভিউ করতে পারে। রাইট টু রিজার্ভেশন ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট নয় রিজার্ভেশনের, সেই বিষয়টাও কোর্ট এখানে উল্লেখ করেছে। কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ যে ডব্লিউবি ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট 2012-এর যেটা নিয়ে প্রশ্ন উঠেছিল 2012 সালের যে অ্যাক্ট, সেই অ্যাক্টটার সেটা নিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে বিস্তারিত। তারপরে সাব ক্লাসিফিকেশন যেটা করা হয়েছে সেটা নিয়েও ব্যাখ্যা করা হয়েছে। 77টা ক্লাস যেটাকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল কোর্টে, তার ইনক্লুশনটাকে নিয়েও বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে এবং সেটা কেন ভুল ছিল সে বিষয়েও এখানে কোর্ট বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এবার প্রিন্সিপাল অফ প্রসপেক্টিভ ওভাররুলিং, অর্থাৎ যে সমস্ত ক্লাসকে এখানে বাদ দেওয়া হবে তার ফলে তাদের যে ভবিষ্যৎ, তারা যদি চাকরি পেয়ে থাকে সেক্ষেত্রে তাদের চাকরিতে যাতে করে কোনো অসুবিধা না হয় সেই নিয়েও কোর্ট এখানে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তারপরে যে 66টা ক্লাস যারা ওবিসিতে অন্তর্ভুক্ত তারা এখন কত পার্সেন্ট রিজার্ভেশন পাবেন এটাও বলা হচ্ছে। এখানে কোর্ট পরিষ্কার করে বলছেন যে প্রথমে দেওয়া হতো 7% রিজার্ভেশন, এরপরে বাড়িয়ে যেহেতু 2010 সালে 24শে সেপ্টেম্বর এটাকে 17% করা হয়েছিল এবং ওবিসি এ ওবিসি বি ভাগ করা হয়েছিল, যেহেতু এই প্রভিশনটাকে ক্যান্সেল করছে কোর্ট, তার ফলে 10% যে রিজার্ভেশন এক্সট্রা করা হয়েছিল সেটাকেও এখন এই মুহূর্তে সেটা কমে 7% এসে দাঁড়াচ্ছে, এটা কিন্তু বলা হচ্ছে। তারপরে দেখুন এই পুরো ম্যাটারটা বলার পরে এবার কোর্ট কিন্তু কিছু ডিরেকশান দিচ্ছেন এবং এই ডিরেকশান অংশে আমরা দেখব যে কোর্ট অ্যাকচুয়ালি কী বললেন এবং কাদের অংশগুলো বাতিল হলো। ডিরেকশনের প্রথম এখানে এ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দ্য ওপিনিয়ন অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য কমিশন ইজ অর্ডিনারিলি বাইন্ডিং অন দ্য স্টেট লেজিসলেচার আন্ডার দ্য সেকশন 9 and 11 অফ দ্য অ্যাক্ট অফ 1993, অর্থাৎ এক্ষেত্রে ইরেসপেক্টিভ ওয়েদার টু রিকোয়েস্ট টু লুক ইনটু ওভার ইনক্লুশন অর আন্ডার ইনক্লুশন ইজ মেড বাই সিটিজেন্স অর এ বডি অর দ্য স্টেট, অর্থাৎ যে কমিশন রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস তাদের যে বক্তব্য বা তাদের মতামত বা পরামর্শ এটা কিন্তু প্রয়োজন যে কোনো ক্লাসকে রেকমেন্ডেশন করার জন্য। The expressions government of West Bengal and the government in section 2F of the Act of 2012 is read down to mean the state of West Bengal in discharge of its legislative functioning, having due regard to reports of the commission under the Act of 1993. State legislature তারা যে অ্যাকশন বা ফাংশনিং করবে কমিশনের রেকমেন্ডেশনের পরে বা কমিশন যে রেকমেন্ডেশন রিপোর্ট দেবে তার রিগার্ডে তারা অ্যাকশন নেবে, যেটা অ্যাক্ট 1993-তে বলা হয়েছে। দ্য সেকেন্ড পার্ট অফ সেকশন 2H অফ দ্য অ্যাক্ট 2012 হুইচ রিডস and include such clauses as the state government may by notification in the official gazette specifically from time to time ইজ স্ট্রাক ডাউন, অর্থাৎ 2012 সালের যে 2H ক্লজ ছিল সেটাকে স্ট্রাক ডাউন মানে বাতিল করা হচ্ছে। সেকশন 16 অফ দ্য 2012 অ্যাক্ট ইজ স্ট্রাক ডাউন, 2012 সালের যে 16 নম্বর অ্যাক্ট ছিল সেটাকে বাতিল করা হচ্ছে। সিন্স ইটস এম্পাওয়ার টু দ্য স্টেট এক্সিকিউটিভ টু অ্যামেন্ড এনি শিডিউল অফ দ্য অ্যাক্ট অফ 2012 ইনক্লুডিং শিডিউল 1,
Consequently, the 37 classes included in the exercise of Section 16 by the State Executive are struck out from the Schedule 1 of Act of 2012. 2012 সালের অ্যাক্ট অনুযায়ী শিডিউল 1 অনুসারে যে 37টি ক্লাসকে ইনক্লুড করা হয়েছিল সেটাও স্ট্রাক ডাউন করা হলো, অর্থাৎ বাতিল করা হলো, এবং 2012 সালের 16 নম্বর পয়েন্ট যেটা সেকশন সেটাকেও বাতিল করা হচ্ছে। সেকশন 5A অফ দ্য অ্যাক্ট অফ 2012 হুইচ ডিস্ট্রিবিউটস দ্য পার্সেন্টেজ অফ রিজার্ভেশন ইন 10% অ্যান্ড 7% অফ দ্য সাবক্লাসিফাইড ক্লাসেস ইজ স্ট্রাক ডাউন। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে 2010 সালের 24শে সেপ্টেম্বর যে ওবিসি এ এবং ওবিসি বি ভাগ করা হয়েছিল সেখানে 10 এবং 7% সংরক্ষণ করা হয়েছিল সেটাকেও স্ট্রাক ডাউন করা হলো। Consequently, the subclassified classes listed in the two categories, namely OBC A and OBC B, struck down from Schedule 1 of the Act 2012. অর্থাৎ 2012 সালের এই যে শিডিউল 1-এর ওবিসি এ এবং ওবিসি বি এই দুটোই কিন্তু বাদ চলে গেল। এখন থেকে ওবিসি শুধুমাত্র থাকবে, ওবিসি এ বি বলে আর কিছু নেই। The proviso to Section 5A of the Act of 2012 is read down contextually to read the expression state government to mean the state of West Bengal in exercise of its legislature function having due to regard the reports of the commission constitution under the Act of 1993. অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট শুধুমাত্র লেজিসলেচারে আইন পাস করতে পারবে কমিশন রেকমেন্ডেশন করার পরে। দ্য এক্সিকিউটিভ অর্ডার্স যেটা 24শে সেপ্টেম্বর করা হয়েছিল, ওবিসিকে দুভাগে ভাগ করা হয়েছিল, তার মেমো নাম্বার দেখুন লেখা রয়েছে, যেখানে 143টি শ্রেণীকে ক্লাসিফাইড করা হয়েছিল সেইটাকে কিন্তু স্ট্রাক ডাউন করা হচ্ছে, বাতিল করা হলো। দ্য এক্সিকিউটিভ অর্ডার্স, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, দেখুন কাদের নাম থাকবে, কাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে না, এই পয়েন্টটা এইচ নম্বর পয়েন্টেই কিন্তু পরিষ্কার। The executive orders classifying the 66 classes prior to 2010, যেটা মিডিয়াতে পরিষ্কার বলা হচ্ছিল যে 2010-এর পরে এবং 2010-এর আগে, অর্থাৎ 2010টাকে নিয়ে কিছু বলা হচ্ছিল না। এখানে কিন্তু আপনারা অর্ডারে পরিষ্কার বুঝবেন যে 2010 সাল থেকেই কিন্তু সার্টিফিকেট বাতিল হচ্ছে। এক্ষেত্রে সার্টিফিকেট বাতিল, আমি এই বিষয়টা ক্লিয়ার করছি যে সার্টিফিকেট ইস্যু ডেট কিন্তু বাতিল হচ্ছে না। যে ক্লাসগুলোকে ইনক্লুড করা হয়েছিল, যে মেমো নাম্বার দিয়ে, এখানে পার্টিকুলারলি মেমো নাম্বার উল্লেখ করে দেওয়া হয়েছে, দেখুন আপনার সার্টিফিকেটের আপনি এই মেমো নাম্বারগুলো দেখবেন, যদি আপনার সার্টিফিকেটে এই মেমো নাম্বারগুলো থাকে বা ওবিসি যে লিস্টে, সেই লিস্টে আপনার যে ক্লাস রয়েছে সেই ক্লাসের মেমো নাম্বার যদি এগুলোর মধ্যে পড়ে তাহলে আপনার সার্টিফিকেট বাতিল, আদারওয়াইজ কিন্তু বাতিল নয়। এবং আপনি যদি আপনার সার্টিফিকেট বাতিল হয়, আরও একটি বিষয় আমি বলে দিচ্ছি, এবং আপনি যদি কোনো সার্ভিস পেয়ে থাকেন বা কোনো প্রসেসে অংশগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই, আপনি রিজার্ভেশনের সুবিধা পাবেন, কিন্তু নতুন করে আপনি রিজার্ভেশনের সুবিধা পাবেন না। এখানে এইচ নম্বর পয়েন্টে পরিষ্কার বলা হচ্ছে দ্য এক্সিকিউটিভ অর্ডার্স ক্লাসিফাইং দ্য 66 ক্লাসেস prior to 2010 are not interfered with since the same have not challenged। অর্থাৎ যে 66টি ক্লাসকে 2010 সালের আগে অবধি 2009 সালের যে নোটিফিকেশান দিয়ে ইনক্লুড করা হয়েছিল তাদেরকে ইন্টারফেয়ার করা হচ্ছে না, তখন তাদেরকে চ্যালেঞ্জই করা হয়নি। দ্য এক্সিকিউটিভ অর্ডার ক্লাসিফাইং দ্য 42 ক্লাসেস মেড বাই দ্য স্টেট, এখানে কিন্তু 42টি ক্লাসকে এখানে যে অর্ডার দ্বারা ইনক্লুড করা হয়েছিল, দেখুন প্রত্যেকটা অর্ডার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে, যেমন 5ই মার্চ 2010 এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডেট 26শে এপ্রিল 2010 মেমো নাম্বার দিয়ে, এখানে প্রত্যেকটা মেমো নাম্বার দেওয়া রয়েছে, আমি পড়ছি না, একদম সেপ্টেম্বর 24 অবধি এদের প্রত্যেকটা অর্থাৎ 42টা ক্যাটাগরিকে কিন্তু, এবং এক্সিকিউটিভ অর্ডার যেটা 11ই মে 2012 তার ভিত্তিতে যে 35টি ক্লাসকে অ্যাড করা হয়েছিল সেই ক্লাসগুলোকে কিন্তু রিজার্ভেশনের জন্য আর্টিকেল 16(4)-এ আর কোয়াস্ট মানে বাতিল করা হলো উইথ প্রসপেক্টিভ এফেক্ট। অর্থাৎ প্রসপেক্টিভ এফেক্ট মানে যেদিন থেকে জাজমেন্ট এসছে তার পরের থেকে লাগু হবে, তার আগে যদি আপনি কোনো কাজ করে থাকেন এই সংরক্ষণ নিয়ে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। এক্ষেত্রে অনেকেই বলছিলেন যে দাদা আমি ওবিসি সার্টিফিকেট নিয়ে টেট কোয়ালিফাই করেছি, এখন কী হবে, দেখুন আপনার কোনো সমস্যা নেই, এক্ষেত্রে এখানেই পরিষ্কার। ইন ভিউ অফ দ্য ইলিগ্যালিটি অফ সাচ রিপোর্টস রেকমেন্ডেশন সাচ ক্লাসিফিকেশন, কেন বাতিল করা হচ্ছে, তার কারণ রেকমেন্ডেশনের ইলিগ্যালিটি হয়েছে, রিপোর্টে ইলিগ্যালিটি দেখা গেছে এই জন্য। তারপরে এখানে পরিষ্কার বলা হচ্ছে দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট ইন দ্য এক্সারসাইজ অফ পাওয়ার্স আন্ডার সেকশন 11 অফ দ্য অ্যাক্ট অফ 1993 শ্যাল ইন কনসালটেশন উইথ দ্য কমিশন প্লেস এ রিপোর্ট বিফোর দ্য লেজিসলেচার উইথ রেকমেন্ডেশন ফর ইনক্লুশন অফ নিউ ক্লাসেস ফর এক্সক্লুশন অফ দ্য রিমেনিং ক্লাসেস ইন দ্য স্টেট লিস্ট অফ ওবিসি। অর্থাৎ এক্ষেত্রে দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারা তাদের যে পাওয়ার 11 নম্বর ধারায় 1993 আইনে তারা কি করবে, তারা শ্যাল ইন কনসালটেশন উইথ কমিশন, অর্থাৎ কমিশনের সাথে কনসালটেশন করে
অর্থাৎ যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন তাদের সাথে কনসালটেশন করে তারা একটি রিপোর্ট পেশ করবে রেজিস্ট্রেটে অর্থাৎ বিধানসভায় আইনসভায়, তারপরে সেটাকে আইনসভা পাশ করবে উইথ রেকমেন্ডেশন ফর ইনক্লুশন অফ নিউ ক্লাসেস, অর্থাৎ নতুন ক্লাস নেওয়ার জন্য, নতুন ওবিসি লিস্টে নেওয়ার জন্য রেকমেন্ডেশন করবে, তারপরে নতুন করে ওবিসি লিস্ট প্রিপেয়ার হবে। কে নম্বর লাস্ট পয়েন্টটা ডিরেকশনের খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে দ্য সার্ভিসেস অফ সিটিজেন্স ফ্রম দ্য 77 ক্লাস। 77 ক্লাস মানে এক্ষেত্রে আই নম্বর পয়েন্টে দেখুন পরিষ্কার বলা হচ্ছে 42টা যে ক্লাস তার যে নোটিফিকেশান নম্বর এবং 35টা ক্লাস অর্থাৎ 42 আর 35 77 তাদেরকে যে বাতিল করা হয়েছিল ক্লাসেস অ্যান্ড 37 ক্লাস কোনটা? 37 ক্লাস হচ্ছে দেখুন এক্ষেত্রে যেটা বলা হচ্ছে ডি নম্বর পয়েন্টে যে এই যে 2012 সালের যে এক্সিকিউটিভ অর্ডার দ্বারা 37টি ক্লাসকে ইনক্লুড করা হয়েছিল শিডিউল 1-এর, সেই 37টি ক্লাস অর্থাৎ এক্ষেত্রে 77 ক্লাস অ্যান্ড 37 ক্লাসেস স্ট্রাক ডাউন অ্যাভাব, যেটাকে বাতিল করা হলো, মানে 77, 37, 114টি ক্লাসকে বাতিল করা হয়েছে। হু আর অলরেডি ইন দ্য সার্ভিস অফ দ্য স্টেট, যারা চাকরি পেয়ে গেছেন, or have already availed the benefit of reservation or have succeeded in any selection process in the state shall not be affected by the revision of this judgment। অর্থাৎ যারা বিভিন্ন প্রসেসের মধ্যে রয়েছেন, যারা চাকরি পেয়ে গেছেন অথচ তাদের সার্টিফিকেট বাতিল হবে, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না এই জাজমেন্টের ক্ষেত্রে। পরবর্তীতে এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেলে কী হবে বলতে পারবো না, বা স্টেট গভর্নমেন্ট নতুন করে কী প্রভিশন আনবে সেটাও বলতে পারছি না। বাট আপাতত অর্থে এই জাজমেন্ট যেটা দেওয়া হয়েছে সেই জাজমেন্ট অনুযায়ী এই নোটিফিকেশন অনুযায়ী যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে, অর্থাৎ যে ক্লাসের মধ্যে আপনি পড়ছেন সেই ক্লাসগুলোর মধ্যে সার্টিফিকেটটা বাতিল হচ্ছে। এবার অনেকেই প্রশ্ন যে আপনাদের হয়তো যে ক্লাসটা পড়ছে সেই ক্লাসটা হয়তো এই নোটিফিকেশনের মধ্যে আসছে না, অথচ আপনি সার্টিফিকেটটা 2010 সালের পরে বা 2012, 14, 15, 16 সালে 17 সালে আপনি পেয়েছেন, তাহলে কি হবে? দেখুন তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট আমার মতে বাতিল হচ্ছে না, তার কারণ এই জাজমেন্টে সেরকমটাই আমি বুঝলাম। এই যে মেমো নাম্বারগুলো দেওয়া রয়েছে দেখুন, এইখানে থেকে আপনি দেখে নিতে পারেন আপনার মেমো নাম্বারটা কত, তার ফলে আপনার সার্টিফিকেটটি কত সালে ইস্যু হয়েছিল সেই পুরো বিষয়টা দেখে নিতে পারবেন। আপনার যে ক্লাস সেই ক্লাসটার যে লিস্ট সেই লিস্টটা আপনি পেয়ে যাবেন, সেই লিস্ট অনুযায়ী আপনি দেখে নিতে পারেন যে এই মেমো নাম্বারের মধ্যে আপনার পড়ছে কিনা। যদি আপনার পড়ে তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট বাতিল। শুধুমাত্র কাদের বাতিল হচ্ছে না দেখুন এক্ষেত্রে পরিষ্কার যেটা লেখা রয়েছে যে কাদের বাতিল হচ্ছে না, দেখুন এখানে এইচ নম্বর পয়েন্টে যেটা লেখা রয়েছে, দ্য এক্সিকিউটিভ অর্ডার ক্লাসিফাইং 66 ক্লাসেস prior to 2010 are not interfered with the since the same have not been challenged। অর্থাৎ 2010 সালের আগে যে 66টি ক্লাসকে ইনক্লুড করা হয়েছিল তাদের কোনো রকম সমস্যা হচ্ছে না, এতটুকুই কিন্তু জাজমেন্টের দেখে আমরা বুঝতে পারছি। তো এই হচ্ছে জাজমেন্ট। এরপরে দেখুন জাস্টিস তপব্রত চক্রবর্তী তিনি কিছু লিখেছেন, তিনি মূলত মেনটেনেবিলিটি নিয়ে রেখেছেন রিট পিটিশনের, সেটা আর ডিটেলে পড়ার প্রয়োজন নেই আমাদের। তো আপাতত অর্থে এই হচ্ছে জাজমেন্ট। এবার দেখুন এই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে হয়তো ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাওয়া যাবে, সুপ্রিম কোর্ট তারপরে আগামী দিনে কী বলে সেটাও দেখতে হবে। আপাতত অর্থে এই যে জাজমেন্ট, এই জাজমেন্টে এতটুকুই। এই জাজমেন্টটা আমি যতটুকু পারলাম আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। আপনারা এই জাজমেন্টটাকে অনুরোধ করব ডিটেলে পড়বেন, প্রত্যেকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। জাজমেন্টে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।